কোথায় যাবো? ভিডিওয় গিয়ে ফেরত আসছি, তারপরে আমাদের তো আর উপর মহলে যাওয়ার ক্ষমতা নেই যে আমরা ওইখানে যাবো। বলুন। খুব ভালো বলেছেন। শুনুন, আমি একটা কথা বলি। এখানে এই যে পরিতোষ দা এইমাত্র বলছিল, উনি মৎস্য মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। আমাদের এই প্ল্যাটফর্মটা এরকম, আমি বলি আপনাকে, কদিন আগে জেনে রাখুন এগুলো, কদিন আগে ওই যে এফআরসি কার্ডটা দিয়েছে, আপনি যদি 60 বছরের আগে মারা যান, মারা গেলে পরে আপনি 2 লক্ষ টাকা আপনার পরিবার পাবে। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জীবনের আবেশ। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, পরিবেশ বাঁচাও। আমরা এমন এক বিশেষ ব্যক্তির সামনে আজকে উপস্থিত হয়েছি আমাদের এপি অকপট নিউজে, যিনি দীর্ঘদিন পরিবেশ নিয়ে আন্দোলন করছেন, বিজ্ঞান মনস্ক সমাজ গঠনের জন্য লড়াই সংগ্রাম করছেন। শুধু তাই নয়, যেখানে উনি থাকেন তার গণ্ডির বাইরে গিয়েও বহু ক্ষেত্রে উনি পরিবেশ সংক্রান্ত মানুষকে সচেতন করবার জন্য, সেই সাথে সমাজের অন্যান্য ক্ষেত্রেও, সামাজিক ক্ষেত্রেও যে সমাজকর্মীর যে ক্রিয়াকলাপ তা অবদান রেখেছেন, তার মুখোমুখি আজকে আমরা কিছু কথা বলে নেব। পুরোটাই আপনাদের সামনে তুলে ধরব। তার সাথে কি আলোচনা হলো এবং কি আমরা শেখাতে পারবো সমাজকে, সেটাই আমাদের মূল কাজ। আমরা অ্যাওয়ারনেস নিউজ করতে ব্যস্ত থাকি। আমরা চাই সমাজ সচেতন হোক, সুস্থ জীবন গড়ুক, বিজ্ঞান ভিত্তিক মানুষ চলুক। দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। একদিন হয় না, আবার দুদিন হয় না। আপনাদের কার্ড আছে, বছরী কার্ড? না মনে হয়। না মনে হয়। দেখুন দেখুন, তাহলে সরকারি কার্ড কার আছে? যে লোকটা মৎস্যজীবী, যে মাছই ধরে না, তার সরকারি কার্ড, সে সব সুবিধা পাচ্ছে। আর এই লোকটা সুবিধা পাচ্ছে। আমার সুবিধা নেই। তোমাকে কার্ডটা করতে হবে তো? হ্যাঁ, তুমি একদিন একটু সমিতিতে আসতে পারো কষ্ট করে? হ্যাঁ হ্যাঁ পারবো। তাহলে তুমি একদিন এসো, এসে এই যে সব এদেরকে চেপে ধরো, ঠিক আছে? চেপে ধরে বলো আমার কার্ড করে দিতে হবে। কবে 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 কার্ড হবে সেটা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। অবশ্যই। তোমাদের না বলো। এই মাননীয় বিবর্তন ভট্টাচার্য মহাশয়কে আমাদের এপি অকপট নিউজকে সময় দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। আমরা এখন আপনার সাথে কথা বলবো। বিবর্তনবাবু, আপনি দীর্ঘদিন সামাজিক আন্দোলন করে চলেছেন। সমাজের, বিশেষ করে পরিবেশ, বিজ্ঞান ভিত্তিক এবং সুস্থ পরিবেশ তৈরির জন্য বিভিন্নভাবে আপনি লড়াই আন্দোলন সংগ্রাম করেছেন। বহু ক্ষেত্রে আপনি মানুষকে সচেতন করতে পেরেছেন এবং প্রশাসনকে নড়াতে পেরেছেন। এই বিষয়ে আজকে আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন থাকবে যে এই যে বর্তমান ভারতবর্ষে একটা হইচই পড়ে গেছে, যেটা আমাদের যেন কেমন মনে হচ্ছে না, গাছ খুন করে গাছ লাগানোর কথা, মানুষ খুন করে মানুষ বাঁচানোর কথা বলার মতন আরাবল্লী পর্বত। এই বিষয়ে আপনার বক্তব্য কী? অ্যাকচুয়ালি প্রথমেই একটা কথা বলি যে আমি কিন্তু পরিবেশ একজন কর্মী, এবং পরিবেশ কর্মী বলে আমি আমার মানে কি বলবো, জীবন দিয়ে বোঝার চেষ্টা করি পরিবেশটা কেমন যাচ্ছে। জল, বাতাস, গাছপালা, এগুলো নিয়ে আমি ভাবনা চিন্তা করি, এবং আমি জানি যে এগুলো ঠিক থাকলে পরে ভবিষ্যৎ পরবর্তী প্রজন্ম সুস্থ থাকবে, ভালো থাকবে। তা আজকে আরাবল্লী নিয়ে যেটা হচ্ছে, এগুলো না, এগুলো হচ্ছে সমস্ত কিছু মানে এর সাথে একটা পুঁজির সম্পর্ক আছে, অর্থনৈতিক সম্পর্ক আছে। মানে যত পুঁজির ডিফারেন্স হবে তত কিন্তু এগুলো অনেক বাড়বে। যেমন আরাবল্লী পর্বতটা 100 মিটারের একটা ভার্ডিক্ট দেওয়া হয়েছে যে 100 মিটার যদি এটা 100 মিটারের উঁচু হয় তাহলে তাকে আরাবল্লী বলা হবে না, তাহলে তাই সেই পর্বতকে ভাঙা হবে না। কিন্তু 100 মিটারের নিচে হলে তবে সেটাকে ভেঙে ফেলা হবে। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে 100 মিটারটা সুপ্রিম কোর্টকে কে বললো এবং এই 100 মিটারের ভার্ডিক্টটা কে দিল? এক। সেকেন্ড থিং হচ্ছে যে আজকে হঠাৎ আরাবল্লী পর্বত দখলের কথা কেন মাথায় আসছে, যেখানে এত সবুজ, এত গ্রিন। এবং তার মানে কি, আমি আজকে একটা ফেসবুকে এমনি একটা পোস্টও দিয়েছি যে তোর তো আরাবল্লী, তুই কেন 100 মিটারের নিচে হলি, কেন আরাবল্লী তুই 100 মিটার এর উপরে হলি না? তার কারণ আমরা ছোটোবেলায় একটা কথা শুনতাম যে অতি বড় হয়েও না, ঝড়ে ভেঙে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুটকে খাবে। তো এই সব ছাগলরা যদি এভাবে আরাবল্লী পর্বতকে মুটকে খায়, তাহলে সেটা তো একটা অত্যন্ত মানে গ্রহিত কাজ। এক সেকেন্ড থেকে হচ্ছে গ্রহিত বলতে না, আজকে রাজস্থান জেগে উঠেছে, আজকে দিল্লি জেগে উঠেছে। আমি খুব খুশি যে আরাবল্লীকে সামনে রেখে সারা ভারতবর্ষের
এনভায়রনমেন্টালিস্ট এখন জাগছে যে নর্মদার সময় মেধার পাটে যেমন অনেক লোক ছিলেন না, আজকে মেধা পাটকার। মেধা পাটেকারের পাশে যেমন অনেকে ছিলেন না, কিন্তু আজকে কিন্তু প্রত্যেকে মানে একসাথে হচ্ছে। আসলে এটা হওয়ার পিছনে আর একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে এখন উন্নয়নের একটা ডেফিনেশন, আমি সরকারি যে উন্নয়নের ডেফিনেশন তার বিরুদ্ধে আমি। তার কারণ আমি শুধু বিরুদ্ধে না, বিজ্ঞানী সবর বাগচি উনিও কিন্তু এই যে আধুনিক যে সভ্যতা এবং তার বিকাশের জন্য যে উন্নয়নের কথা বলা হয় তার বিরুদ্ধে ছিলেন। একটা ছোট্ট এক্সাম্পল দিলে বোঝা যাবে। এই যে বিভিন্ন জায়গায় হাইমার্স লাইট লাগানো হয়েছে, এর ফলে পাখির জেনেটিক পরিবর্তন হচ্ছে। আজকে আরাবলির কথা বলুন তো, এই বন ধ্বংসর ব্যাপার কাছে নয়, ওখান থেকে দেহরাদূন পর্যন্ত একটা রেল লাইন হবে, সেই সব রেল লাইন পাতা টাতা এইসব আরও অনেক ব্যাপার, অনেক অঙ্ক আছে এখানে। এক সেখান থেকে হচ্ছে আদানিকে খানিকটা জায়গা দিয়ে দেওয়া হবে এবং সেখানে খনিজ সম্পদ লুট হবে, কয়লা লুট হবে। এই সবগুলো নিয়ে কিন্তু আজকে গভর্নমেন্ট ঠিক করলো এবং সেখান থেকে এই পর্বতটা ধ্বংস করার জন্য তারা রেডি হয়ে গেল। আচ্ছা দাদা, থামিয়ে বলি যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি এটা বুঝছেন না যে মারাত্মকভাবে পরিবেশ ধ্বংস হয়ে যাবে, পরিবেশ ভারসাম্য নষ্ট হবে? আসলে না, সুপ্রিম কোর্ট সম্পর্কে মানুষের যে ভালোবাসা ছিল, যে ধারণা ছিল, সেটা অনেক অনেক ভাটিকে পাল্টে গেছে। আমরাও তো মনে করি যে এইসব ভাটিগুলোকে অত্যন্ত চিন্তা ভাবনা করে দেওয়া উচিত। এনভায়রনমেন্ট ডিসব্যালেন্স হয়ে যাবে তো। একদম একদম। আপনি দেখবেন যে আদানির এগেনস্টে যদি কোনো জাজ রায় দেয়, তাকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড কিংবা ট্রান্সফার করে দেওয়া হয়। মানে সবটাই প্রভাবিত, সবটাই প্রভাবিত, পুরোটাই প্রভাবিত মনে করছি আমরা। তার কারণ হচ্ছে যে আজকে ছত্তিশগড়ে আদানিকে যে জায়গা দিয়ে দেওয়া হয়েছে, সেখানে সাধারণ আদিবাসীরা যেভাবে লড়াই দিচ্ছে, সেই লড়াইয়ে আদিবাসী 7,000 হেক্টর জমি ওকে দিয়ে দেওয়া হয়েছে এবং কয়লা খোঁজার জন্য, শুধু কয়লা নাকি আরও অনেক খনিজ সম্পদ ওখান থেকে লুট হবে, সামনে কয়লা রাখা হয়েছে। সেকেন্ড থিং হচ্ছে যে এই যে দিয়ে দেওয়া, এই যে লোকের হাতে আমাদের সম্পদ সেটাকে দিয়ে দেওয়া, সেটা তো কেউ মানছে না, এই আদিবাসীরাও মানছে না, এবং যার জন্য ওদেরকে বিভিন্ন রকমভাবে রাষ্ট্রদ্রোহী ফাষ্ট্রদ্রোহী বলা হচ্ছে। আসলে পরিবেশ আন্দোলন যারা সঠিকভাবে করবে তাদেরকে রাষ্ট্রদ্রোহী বলা হবে। আমি একটা ছোট্ট ঘটনা বললে আপনি বুঝে যাবেন। সেটা হচ্ছে যে দেখুন, গুজরাটটা কি প্রচণ্ড এগিয়ে, আর ঝাড়খণ্ড এখনও পিছিয়ে। এখন ঝাড়খণ্ডে আমাদের রাষ্ট্রপতির বাড়ি, রাষ্ট্রপতি যথারীতি উন্নয়ন করবেন। ওখানে দলমা রেঞ্জ, ওখানে মানে ওই ঝাড়খণ্ড পুরো এরিয়াটা, সিংভূম, পূর্ব সিংভূম দিয়ে পুরো একদম পুরো এরিয়াটা বনাঞ্চল। হ্যাঁ, এটাই বড় বড় রাস্তা তৈরি হবে, চওড়া চওড়া রাস্তা। এই রাস্তা তৈরি হওয়ার ফলে কী হবে, দলমা পুরো ভেঙে যাবে এবং হাতিরা এমনি রাস্তার পাশে বেরিয়ে আসছে। আপনাকে বেশি দূর যেতে হবে না। আপনি যদি এখন জামশেদপুর থেকে ডিমরা লেক দেখতে যান, আগে দেখবেন জামশেদপুর যে JMM কলেজ ছিল, সেই কলেজটা জঙ্গলের মধ্যে ছিল, এখন সেটা রাস্তার ওপরে। তার মানে কি, এই যে জঙ্গল কেটে ফেলা, এই যে পাহাড় ধ্বংস করা, এটা একটা ট্রেন্ড, এটা হচ্ছে উন্নয়নের থিওরি। আমি রাষ্ট্রপতিকে দোষ দিচ্ছি না, রাষ্ট্রপতি জানে যে চওড়া রাস্তা গুজরাটে যদি হতে পারে, গুজরাটে উন্নয়ন মানে চওড়া রাস্তা, চওড়া সব কিছু হাললে বড় বড় চওড়া চওড়া রাস্তা হয়েছে। এক সেকেন্ড হচ্ছে নদী। এখন তো নদীগুলোকে তো ক্যানেল করে দিয়েছে, প্রত্যেকটা নদীকে। আজকে নর্মদা ক্যানেল, আপনি জানেন নর্মদা থেকে একটা ক্যানেল কেটে ভুজ পর্যন্ত যাচ্ছে। হ্যাঁ, এবং এর ফলে কি হচ্ছে, বড়দার রাস্তায় কুমির ঘুরে বেড়াচ্ছে। বিশ্বামিত্র নদীতে কুমির থাকে, সেই কুমিররা সুইমিং পুলে ঢুকে যাচ্ছে। তাহলে আজকে কোথায় আছি আমরা ভাবুন। তাহলে এইভাবে পরিবেশ ধ্বংস করলে যে পরিবেশ রিভেজ দেয়, তার আস্তে আস্তে আরও প্রকাশ পাবে। তাহলে তো মানে আধুনিক উন্নয়ন করতে গিয়ে আফটারঅল আমরা তো ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি। একদম, সেই জন্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট চাই। এখন পৃথিবীর যে অবস্থা, পৃথিবীর টেম্পারেচার 2 ডিগ্রি বাড়বে। আমি তো সেই ভগবদ গীতার মতো দেখি, সব লোককে আমি মৃত দেখি। হ্যাঁ, ম্যাক্সিমাম লোককে আমি মৃত দেখি, তার কারণ এরা মারা যাবে, টেম্পারেচারই মারা যাবে। তা 2 ডিগ্রি টেম্পারেচার যদি পৃথিবী বেড়ে যায়, একে তো জলও কষ্ট হবে, সেকেন্ড প্রচুর জল পাওয়া যাবে না, সেকেন্ড হচ্ছে এই ধরনের ঘটনা ঘটবে। এতে মানুষের যে কি মৃত্যু, মানে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি আসছে, সেটা যারা এনভায়রনমেন্টালিস্ট তারা খুব ভালো করে উপলব্ধি করছে। গতকালই আপনার মতন একজনের সাথে কথা হচ্ছিল, তার সাথে আলোচনা, যেমন গোটা বিশ্বে অ্যামাজন জঙ্গল থেকে প্রায় 40% অক্সিজেন মানুষের কাছে আসে। সেই অ্যামাজনে যখন মাঝে মাঝে দাবানল লেগে যায়, মানুষ পরিবেশবিদরা আতঙ্কিত হয়ে পড়েন যে মারাত্মকভাবে অক্সিজেনের পৃথিবী উত্তপ্ত হতে শুরু করবে। এমনিতেই তো বরফ গলতে শুরু করেছে, বিশ্ব উষ্ণায়ন চলছে। তার মধ্যে দাঁড়িয়ে
আজকে এই আরাবল্লীর এই বৃহত্তর অংশ, এতগুলো রাজ্য রয়েছে যেখানে হরিয়ানা থেকে আরম্ভ করে রাজস্থান, এই অঞ্চল বিরাট অঞ্চল, একদম। গুজরাটেরও অঞ্চল আছে। এই আরাবল্লী অঞ্চলটা যদি এইভাবে ধ্বংস করে তাহলে আমাদের এখানেও তো পরিবেশ আরও উত্তপ্ত হয়ে পড়বে, অক্সিজেনের অভাব দেখা দেবে। আমি একটা কথা বলি, আসলে যারা পরিবেশ আন্দোলন করেন তারা অত্যন্ত বিনয়ী এবং তারা স্থিতিশীল সুন্দর চিন্তাভাবনা নিয়ে তারা করেন। তারা হয়তো রাষ্ট্রের যে বন্দুক তাকে তার এগেনস্টে কোনো বন্দুক ধরতে পারবেন না, কিন্তু তারা প্রতিহত করতে পারবেন। তারা প্রতিহত করার জন্য সংযত হচ্ছেন এবং সংঘবদ্ধ হচ্ছেন। এবং সারা আজকে সোনাম ওয়াংচুকে জেলে রাখা হয়েছে, কিন্তু তাতে সোনাম ওয়াংচুর এক ফোঁটাও কিছু হয়নি। ওখানে লাদাখে মুভমেন্ট কিন্তু কমেনি, মুভমেন্টটা আরও জাগ্রত হচ্ছে। ওখানে আরও 10টা সোনাম ওয়াংচু তৈরি হয়ে যাচ্ছে। তা সুতরাং এই লড়াই কিন্তু একটা অসম লড়াই, কিন্তু সেই লড়াইটা আমাদের লড়তে হবে আমাদের বেঁচে থাকার স্বার্থে। কিন্তু রাষ্ট্রযন্ত্র যেভাবে প্রেশারাইজ করে কাজগুলো করবে, সেখানে কি এই আন্দোলন ধোপে টিকবে? একদম। এবং যেখানে আপনিও বলছেন, অনেকেই বলছে যে বিচার ব্যবস্থাও প্রভাবিত, তাহলে এইখান থেকে কি করে সম্ভব মানুষকে মুক্তি দেওয়া? সম্ভব হচ্ছে, শুনুন, মানুষের ভাটিক হচ্ছে সবচেয়ে বড় কথা। মানুষ যদি মনে করে ওই যে রাষ্ট্রপতি ভেবেছেন ওখানে উন্নয়ন করবেন, কিন্তু আজ সাধারণ আদিবাসীরা কীভাবে, পাহাড় হচ্ছে মা, আর জঙ্গল মানে গাছপালা হচ্ছে সন্তান সম। সুতরাং এদেরকে ঠিকমতো করে বাঁচিয়ে রেখে যা করার করতে হবে। জঙ্গল কেটে পাহাড় ধ্বংস করে হবে না। তার কারণ আমি রবীন্দ্র সময় ওদের সঙ্গে বহু গ্রামে ছিলাম, আমি জানি খুব ভালো করে যে ওরা কেউই চাইছে না যে এই ডেভেলপমেন্টটা সোসাইটি এবং আদিবাসী কমিউনিটির ক্ষতি করে। এটা আদিবাসী কমিউনিটির কথা নয়, মানে ওরা নিজেরাই সার্বিকভাবে বলে, ওরা বলে যে সমস্ত লোককে জঙ্গল বাঁচাতে হবে। এবং আজকে যে জঙ্গলের আজকে বনবাসীদের যে সংকট, সেটা কিন্তু জঙ্গল কেটে ফেলা এবং এই ধরনের উন্নয়নের জন্য। আপনি কি বলছেন, হেলিকপ্টার সার্ভে হচ্ছে, হেলিকপ্টার সার্ভে কি করছে, হেলিকপ্টারের রাস্তা হবে বীরভূম থেকে দেউচা পাঁচমি কয়লা যাওয়ার জন্য। একটা ওখানেও তো পরিবেশ, সেখানে দেউচা পাঁচমি থেকে যাবে, সেখানে হেলিকপ্টার সার্ভে হচ্ছে। রাত্রির বেলা হেলিকপ্টারের তলায় লাইট জ্বালিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে বলুন তো, প্রাণ হাতি কেন জঙ্গল থেকে বেরিয়ে আসবে না? আরো অনেক কিছু, অনেক জানোয়াররা কেন বেরিয়ে আসবে না? টিকরা বাঘ কেন বেরিয়ে আসবে না? তাহলে তাদের কি দোষ? তাদের তো বাসস্থানকে আপনারা শেষ করে দিচ্ছেন। এটা যারা বনবাসী আদিবাসী তারা প্রকৃত উপলব্ধির মধ্যে আনে, কিন্তু এটা নিয়ে বলতে হবে বলে অনেক লোক জেলে চলে যাচ্ছে, ভালো লোকেরা জেলে, আর যারা ডাকাত চোর ডাকাত সব বাইরে তারা রয়েছে। সুতরাং চোর ডাকাত বাইরে থাকলে পরেও ভালো লোকদের ভারী সবসময়, এবং আপনি দেখেছেন তো আমরা সবসময় বলি যে ভালো লোকদের জয় হয়, 100% জয় হবে, কিন্তু সেটা একটুখানি মানে দেরি হচ্ছে, তাতে অনেক ক্ষতিও হচ্ছে। মানে আপনি আশাবাদী যে এখান থেকে মানুষকে মুক্তির পথ বা এই ধরনের যে প্রেশারাইজ চলছে তার থেকে বের করে আনা সম্ভব? একদম। কারণ জলের যে ক্রাইসিসটা সেটা সারা পৃথিবীর লোক বুঝতে শিখে গেছে। এবং জল যে আপনার আয়ের 30% দিয়ে জল কিনে খেতে হবে, আর যেই 30% দিয়ে কিনবেন তখন 40% ওষুধ কিনতে হবে। আর 40% ওষুধ কিনলে 30%-এ খাওয়া জুটবে, আর যে 30% থাকবে তাদের খাওয়া জুটবে, আপনি যতই বড় লোক। সব মানুষের পক্ষে কিনে খাওয়ারও সম্ভব না তো। 30% দিয়ে খাদ্য যে সংকট আসছে, একে তো টেম্পারেচারের পরে খাদ্য সংকট, তারপরে কৃষিক্ষেত্রে বিরাট বিপর্যয় আসছে, তারপরে জল কিনতে হচ্ছে 30%-এ জল কিনলেই দূষিত জলের এর জন্য আপনাকে 40% ওষুধ কিনতে হবে। এবং এখনই আপনি যে খাওয়া দাওয়া করেন তার থেকে ওষুধের পরিমাণ অনেক বেড়ে গেছে। একদম। তাহলে সুতরাং 30% দিয়ে যদি ওষুধ কিনতে হয় তাহলে আপনি বাঁচবেন না মশাই। এটা সবাই এটা ভাবছে, সবাই। তারপরে আবার কখনো ওষুধ জাল বেরোচ্ছে। হ্যাঁ, সে ওষুধ জাল বেরোচ্ছে, এবং সেগুলো কর্পোরেটদের খেলা। এসব কর্পোরেটের মানে কর্পোরেটরা চায় না যে এরা তো এই যে যা আইন এনেছে সে আইনগুলো হচ্ছে মানুষকে দাস বানানোর আইন। কিন্তু মানুষ যদি নাই বাঁচে তাহলে কর্পোরেট মালিকরাই বা ব্যবসা করবেন কি করে? না, ওদের একটা থিওরি আছে, ওরা বলছে সেই সংখ্যক লোককে আমরা বাঁচিয়ে রাখবো, যে সংখ্যক লোকরা টেকনোক্র্যাট হবে। দেখবেন কিছু লোক আছে যারা এইসবগুলোকে আরাবলি তাদের কাছে কোনো ফ্যাক্টর না, তারা ওটা নিয়ে বেশি মাথায় ঘামায় না, কারণ তারা সুইজারল্যান্ড চলে যাবে কিংবা ভারতবর্ষ হয়তো থাকবে না তারা। সেজন্য ওদের কাছে ওই পাহাড়ি বনবাসী কিংবা পাহাড়ি আদিবাসী তাদের কাছে ওটা যতখানি লড়াইয়ের জায়গা, সেটা কিন্তু ওই যে লোকটা সুইজারল্যান্ড চলে যাবে কিংবা অন্য দেশে চলে যেতে পারবে তার কাছে অতটা নয়। এই পার্সেন্টেজ লোকদেরকে কর্পোরেট দাস বানিয়ে রেখেছে, এবং তাদের 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা মে দিবস উঠে গেছে, এরকম একটা ব্যাপার চলছে। হ্যাঁ, বা এটা তো আপনি একটা ভালো জিনিস কথা উল্লেখ করলেন, যখন মে দিবস উঠে গেছে, যে মে দিবসে আমেরিকার বুকে দাঁড়িয়ে চরম লড়াই করে গোটা বিশ্বের শ্রমিকদের কাজের অধিকার প্রতিষ্ঠা করছিল 8 ঘন্টা। এখন এই পরিবেশ নিয়ে যারা সঠিকভাবে কথা বলছে তারা কত অসুবিধা হচ্ছে, তাদের কত থ্রেটনিং,
তাদের কত রকম ঝামেলায় ফেলা হচ্ছে। আপনাকেও তো অনেক সেটা- আমাকে অনেকবার খুনের হুমকি দেওয়া হয়েছে, এবং দেওয়া হয়েছে না এখনো প্যাসিভ বলা হয় এরকমভাবে। অপমান তো করাই হয়, বিভিন্ন রকমভাবে অপমানিত হই আমি, তাতে আমি কিছু মনেই করি না। কারণ আমার দিদিমা একটা ভালো কথা বলেছিলেন, উনি বলেছিলেন গঙ্গা জলে না প্রচুর নোংরা ভেসে যায়, তাতে গঙ্গা জলের কিছু এসে যায় না। সুতরাং আমি সেই থিওরিতেই চলি। আমি মনে করি যে আমরা যদি আমাদের পবিত্রতা ওদের যে নোংরা মৌটাকে সেটাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে, তাতে আমরা এক ফোঁটাও দুঃখিত না, এবং এইভাবেই আন্দোলনটা চলছে। আপনার বিশ্বাস যে এই আন্দোলন করে এই যে বিপর্যয় আসতে চলেছে তাকে রোখা সম্ভব হবে? একদম সম্ভব হবে। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট কেউ মানছে না। আরাবল্লী যে আন্দোলন হচ্ছে সে আন্দোলন সাকসেসফুল হবে, এবং ছত্তিশগড়ে যে বস্তারে যে আন্দোলন চলছে সেই বস্তারের আন্দোলনকেও আমরা সমর্থন করি। বস্তারে জঙ্গল কাটা চলবে না। আদানিকে ওই 7,000 একর জমিতে যে কয়লা তোলার ব্যবস্থা করা হচ্ছে সেটা দেওয়া হবে না। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, বাংলাদেশের সাথে গণ্ডগোল চলছে। আচ্ছা, আদানির পাওয়ার প্ল্যান্টটা বন্ধ হয়েছে? আদানি পাওয়ার প্ল্যান্ট নিয়ে কোনো বাংলাদেশের কোনো লোক কোনো কথা বলেছে? দেখুন, তার মানে কি এই যে কর্পোরেট পুঁজি, এরা কতখানি ভয়ঙ্কর বুঝুন। দুটো দেশের গন্ডগোল আপনি চলছে। খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। হ্যাঁ, দুটো দেশের গন্ডগোল চলছে। সেখানে আদানি পাওয়ার প্ল্যান্ট কিন্তু কিছু হয়নি। সেখানে রাব্বালে ওখানে মানুষ মানুষকে মারছে। হ্যাঁ, মানুষ মানুষকে মারছে, ওকে মেরে ফেলছে, ওকে মেরে ফেলছে, হিন্দু মুসলমান অনেক কিছু হচ্ছে। কিন্তু আদানি পাওয়ার প্ল্যান্ট ইজ ওকে, এভরিথিং ইজ ওকে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে পুঁজি হচ্ছে মেন ফ্যাক্টর। এই পুঁজির মধ্যে দিয়ে যে পুঁজির ডিফারেন্সিয়েট, সেটা মানুষকে আরও এই এনভায়রনমেন্ট এবং কে আরও শেষ করার পক্ষে যথেষ্ট। মানে পুঁজিবাদের করাল গ্রাস থেকে বের করে আনা সম্ভব হবে? একদম সম্ভব হবে। তার কারণ হচ্ছে পৃথিবীর সমস্ত দেশে হয়েছে, ইতিহাস তাই বলে। এটা আসতে বাধ্য। টোটাল ইকোনমি হচ্ছে সাধারণ মানুষের, ওই আদানি আম্বানি আর কয়েকটা পেটোয়া লোকদের জন্য নয়। এ হচ্ছে ব্যাপার। সুতরাং আমরা চাই যে প্রকৃতিটা ঠিক থাকবে, প্রকৃতিকে ঠিক রাখতে হবে, এবং প্রকৃতি ঠিক থাকলে পরে মানুষ ঠিক থাকবে এবং সবাই আমরা ঠিক থাকবে। ধন্যবাদ।